সুপ্রিয় দর্শক, আমি মুস্তাফা দানি স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় জেকে বসেছে চিকুনগুনিয়া, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমেই হলো অধ্যাপক ডক্টর বেনজির আহমেদ, সাবেক পরিচালক, রোগ নিয়ন্ত্রণ বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর। মাঝখানে আছেন তৌফিক মারুফ, সভাপতি বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম। ওই প্রান্তে আছেন খান মোহাম্মদ বিলাল, প্রধান নির্বাহী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। হাকালুকি হাওরের পানি না নামায় দুর্ভোগে মৌলভীবাজারের 3 উপজেলার মানুষ। 206টি বিদ্যালয় বন্ধ। ফেনীর সোনাগাজীতে স্লুইস গেট ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত। প্রবল বৃষ্টিতে খাগড়াছড়িতে আবারও পাহাড় ধস। সরিয়ে নেওয়া হয়েছে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের। খোলা হয়েছে 5টি আশ্রয় কেন্দ্র। দুর্যোগ মোকাবেলার সব ধরনের প্রস্তুতি রয়েছে বললেন প্রধানমন্ত্রী। উন্নয়নের স্থায়ী সুফল জনগণের দ্বারে পৌঁছে দিতে কাজ করছে সরকার। গাজীপুরে মাল্টিফেডসের কারখানায় বিস্ফোরিত বয়লারটি ছিল মেয়াদোত্তীর্ণ। মৃতের সংখ্যা বেড়ে 13। নিহত প্রত্যেক পরিবারকে 8 লাখ টাকা দেওয়ার ঘোষণা। এবং লেখক ফরহাদ মজহারকে নিজ জিম্মায় বাসায় ফিরতে অনুমতি দিলেন আদালত। 164 ধারায় জবানবন্দি সম্পন্ন। বিলাল ভাই, সাবজেক্টটা আপনার। জি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে চিকুনগুনিয়ার যে ব্যাপারটা আমরা যেটা খেয়াল করেছি, এবার চিকুনগুনিয়াতে মানুষ যেভাবে অতিষ্ঠ, মানে বিশেষ করে রাজধানীবাসী এবং অন্যান্য জায়গা এখন ছড়িয়ে গেছে, এখন বাইরেও এটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের যতটুকু না জ্বরে কষ্ট হচ্ছে তার থেকে বেশি তার কবজি, হাঁটুর ইয়াতে, এবং তারা খোঁড়াচ্ছে। এবং এটা এমন হয়েছে যে এই ঈদের মৌসুমে পুরোটা গত 1 মাস 1.5 মাস ধরে চিকুনগুনিয়া এমন আকার ধারণ করেছে যে প্রতিটা বাড়িতেই এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা, কোনো জায়গায় 2 জন, কোনো জায়গায় পুরো পরিবার। তো এখানে যখন এর আগে অ্যাবোলা নিয়ে এবং জিকা নিয়ে কথা উঠেছিল এবং সরকার যে ইমার্জেন্সি এবং সিটি কর্পোরেশন যে ব্যবস্থাগুলো নিয়েছিল, তাতে এই 2টা রোগ কিন্তু আমাদের এখানে ঠাঁই পায়নি। এবার এটা জেকে বসার পরও এখন বলা হচ্ছে সচেতনতা বাড়াতে হবে। মশা থাকলে সচেতনতা বাড়বে কি করে? ধন্যবাদ। আসলে এ বিষয়ে বিশেষজ্ঞ যারা আছেন তারা আরো ভালো বলতে পারবেন, বিশেষভাবে যারা চিকিৎসক বা এই কীট তত্ত্ব নিয়ে যারা কাজ করেন। তো আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সহ আরেকটি সিটি কর্পোরেশন উত্তর, আমরা কিন্তু এই মশা নিয়ন্ত্রণ বা নিবারণ যেটা রয়েছে সেটা একটা রুটিন কাজ। এই কাজটি সারা বছর ব্যাপী চলে। তো আপনি যেটি বলছিলেন যে মশার প্রাদুর্ভাব, আসলে আমরা 3 ধরনের মশা লক্ষ্য করি। একটা হচ্ছে অ্যানাফেলিস, যেটা ম্যালেরিয়া ছড়ায়, আর একটা যেই চিকুনগুনিয়া যে রোগটি হচ্ছে সেটা হচ্ছে এডিস মশা, আর একটা আছে কিউলেক্স। তো মূলত এই কিউলেক্স মশার বিরুদ্ধেই কিন্তু আমাদের বেশি কাজ চলে, যেটা আপনার ময়লা পানিতে হয়, নর্দমায় হয়, বিভিন্ন ময়লা আবর্জনায় হয়। কিন্তু আসলে এডিস মশাটি পরিষ্কার পানিতেই হয়, যেটি বিশেষজ্ঞরা বলে থাকেন। এবং সেটি হয়তো ওই যে ফুলের টব, ঘরের যে সমস্ত পানি জমে, হয়তো বা কোনো পাত্রে, ফ্রিজের নিচে, অথবা কোনো ডাবের খোসায় বা টায়ারে, এই ধরনের যেখানে বৃষ্টির পানি অথবা পরিষ্কার পানি জমার একটা সুযোগ রয়েছে, এবং সেই জায়গাটা আসলে যাওয়াটা খুব মুশকিল আর কি। ওখানে আমাদের যে সমস্ত কর্মীরা কাজ করেন তারা তো আসলে কারোর বাড়ির ভিতরে গিয়ে এই ধরনের কাজটি করেন না। মশা যেটি আমরা নিয়ন্ত্রণের জন্য ঔষধ ব্যবহার করি সেটা হচ্ছে অ্যাডাল্টিসাইড এবং লার্ভিসাইড। তো লার্ভিসাইডটা আসলে সকালবেলায় দেওয়া হয়, বিভিন্ন নর্দমা সহ যে সমস্ত খোলা জায়গা রয়েছে সেখানে আমাদের সকালবেলায় কাজটি চলে, আমাদের কর্মীরা করেন। আর বিকেলবেলা হচ্ছে অ্যাডাল্টিসাইড, যেটা আপনার ফগিং করা হয়, ধোয়ার মতো ছিটানো হয়।
তো এই কাজটি কিন্তু আমাদের রেগুলার চলে। তো যখন এই চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব মে মাসে শুরু যেটা, হলো জি মে মাসে, তখনই কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে আমাদের যে যারা চিকিৎসক ছিলেন তাদের সঙ্গে আমরা বসেছি, বিশেষভাবে বিশেষজ্ঞ চিকিৎসক, যেমন আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যারা চিকিৎসক আছেন, ওখানে সম্মানিত ভিসি সাহেব সহ সেখানে কিন্তু একটা সেমিনারও হয়েছিল 21শে মে, এবং সেখানে কিন্তু এই চিকুনগুনিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে যে কিভাবে এটা প্রতিরোধ করা যায়। এবং তার মধ্যে বিশেষতভাবে এটি আসছে যে এটি নিয়ন্ত্রণের জন্য আসলে মেইনলি যে কাজটি করতে হবে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, এবং সেই বৃদ্ধির কাজটি সাথে সাথেই কিন্তু আমরা করার চেষ্টা করেছি। আমরা জনগণকে সম্পৃক্ত করা, যে সমস্ত সামাজিক সাংস্কৃতিক সংগঠন আছে, ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, তাদেরকে আমরা সম্পৃক্ত করার চেষ্টা করেছি। এবং আমাদেরও সেই ঔষধ ব্যবহারের যে বিষয়টি রয়েছে সেটাও আমরা কিন্তু বৃদ্ধি করেছি। আমরা কর্মী বৃদ্ধি করেছি, ঔষধ ছেটানোর ব্যবহারটা বৃদ্ধি করেছি, এবং আমরা ক্রাশ প্রোগ্রাম করেছি সেই 21শে মে থেকেই আমরা শুরু করেছি। এখনো কিন্তু আমাদের এই কর্মী বৃদ্ধি, ঔষধ ব্যবহারের বৃদ্ধির কাজটি চলছে। পাশাপাশি আমরা এই সচেতনতা বৃদ্ধির যে কাজটি সেটা আমরা করে যাচ্ছি। যেমন আমরা এই গত রমজান মাসে আমরা সকল মসজিদের ইমাম সাহেবদের অনুরোধ করেছি যে তারা যেন এই মানুষকে এই বিষয়টি সচেতন করেন যে রোগটি হলে কি করবেন, না হওয়ার জন্য কি করবেন, যে না হওয়ার জন্য প্রতিরোধমূলক যে সমস্ত ব্যবস্থা রয়েছে সে সম্পর্কে সচেতন করা, এবং পাশাপাশি যে সমস্ত সামাজিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে তারাও যেন এই কাজটি করে। না বিলাল ভাই, এখানে একটা আপনাকে একটু থামিয়ে আমি একটা বলার চেষ্টা করছি যে গত 2 মাস ধরে দেখছি আমরা ওয়াসার ময়লা এইটা আর এই পানির দুর্গন্ধ আর পানির মধ্যে জলবদ্ধতার কারণে এত ময়লা হয়েছে, জনগণ তার বাড়িটা করতে পারে, পাশের যে ড্রেনটা গেছে এই ড্রেন পরিষ্কার করার দায়িত্ব কার? কারণ ড্রেনের মধ্যে দিয়ে এইসব জিনিসগুলো হচ্ছে। এবং গত 2 মাসে যেটা বলা হচ্ছে, সাধারণ মানুষ যেটা বলছে যে গত 2 মাসে মশা নিধনের কোনো মানে কার্যক্রম অধিকাংশ এলাকায় চোখে পড়েনি। সেটা হয়তো মানুষের একটা অভিযোগ তো আছেই, সেটা বিভিন্ন জায়গায় সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি। কিন্তু আমরা যেখানেই এই মশার ব্যবহারের বিষয়টি আমরা বলেছি, এবং সেখানে বলেছি যে ওই কমিউনিটির থেকে তারা সিগনেচার সরবরাহ করবে, যেসব রাস্তায় করবে সেখানে হয়তো প্রত্যেকটা জায়গায় কিছু একটা সংগঠন রয়েছে, যে সিকিউরিটি আছে, অথবা ওই এলাকায় যে সমস্ত সমিতি রয়েছে তাদের যারা প্রধান রয়েছে, আমরা তাদেরকে বলেছি যে, এবং সেই কাজটি তারা করেন। এবং কোন কোন জায়গায় যে একদম অবহেলা হয় না সেটাও বলা যায় না, কিছু কিছু জায়গায় তো হতেই পারে। না যেমন আমি বলি আপনাকে যে সেক্রেটারিয়েট এলাকা, সচিবালয় এলাকার এখানে প্রেস ক্লাব আছে, আমি দেখলাম প্রেস ক্লাবে বসাই যায় না, এত মশা। তো এখন তো ওটা একটা পরিষ্কার জায়গা, নিট অ্যান্ড ক্লিন জায়গা, হ্যাঁ ওখানে আশেপাশে ড্রেন নাই, কিন্তু তারপরেও কিন্তু ওই জায়গাতে যখন আমি জিজ্ঞাসা করলাম ওরা কেউ বলতে পারে না, খালি স্প্রে করতে থাকে। তো এইরকম যেসব জায়গাগুলো আছে, যেসব জায়গা হাইলি প্রায়োরিটি, যেসব জায়গাগুলোতে অ্যাফ্লুয়েন্স সোসাইটির লোকজন বসা চলাফেরা করছে সেই জায়গাতেও মশা। তো তাইলে যেগুলা যেসব এলাকা মনে করেন যে ও হতদরিদ্ররা থাকে, বা এইসব জায়গাতে, এইসব জায়গাগুলোতে যেখানে বস্তি আছে সেই সব জায়গাগুলো নলা নর্দমা যেগুলো আছে সেগুলাকে তো কেউ নিয়ন্ত্রণ করতে পারছে না। না, নিয়ন্ত্রণ আছে, নিয়ন্ত্রণ একদম নেই সেটা বলা যাবে না। মশা তো নিয়ন্ত্রণে আছে বলেই তো আমরা চলাফেরা করতে পারছি, এবং এটা আমাদের যে সীমিত সামর্থ্য আছে, আমাদের যে কর্মী বাহিনী আছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। আচ্ছা, একটা ফোন আছে, আমরা দেখি তারপরে ইয়া করার জন্য। হ্যাঁ দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম, আমি হেলাল বলছি ঢাকা থেকে। জি বলেন। আচ্ছা, আমরা ছোটকালে দেখতাম আর কি বিমানের মাধ্যমে মশার ওষুধ ছিটানো হতো আর কি এই ঢাকা শহরেই। তো এখন তো এরকম কোন আমরা দীর্ঘদিন ধরে দেখছি না। মানে কয়েক বছর আগে এই প্রেক্ষিতে আমরা পেয়েছিলাম যে মাছের ক্ষতি হবে বা এমন কিছু, কিন্তু এই সিটি কর্পোরেশন এলাকাতে এমন কোন মানে মৎস্য চাষের খুব বড় কোনো জায়গা নেই বা এই নেই যেটা মাছের ক্ষতি হতে পারে। জি আপনাকে ধন্যবাদ। হ্যাঁ উনি বলছেন যে রিয়েল স্প্রে, আসলে স্প্রেরও তো কিছু নিয়ম আছে, কারণ শুধু মশা মারতে গিয়ে আরো প্রাণীকুল রয়েছে, পরিবেশ রয়েছে, সবকিছুই কিন্তু বিবেচনা আনতে হবে।
যেমন যে মশার জন্য যে ওষুধটি ছিটানো হবে তারও একটা মাত্রা রয়েছে। তো মাত্রা ইউজ করতে গেলে তো আবার পরিবেশের জন্য ক্ষতি, যারা শিশু রয়েছে, বয়স্ক রয়েছে, পরিবেশ রয়েছে, সেগুলো বিবেচনা করেই কিন্তু এটা সহনীয় পর্যায়ে রাখার জন্যই এই ঔষধ ব্যবহার করা এবং এটা বন্ধ করা হয়েছে। তৌফিক মারু, হেলথ ফোরাম নিয়ে আপনি রিপোর্টার্স ফোরাম নিয়ে কাজ করেন, আপনি বলেন আপনার কাছে কি তথ্য আছে, মানুষ কি বলছে? আমার কাছে তথ্য এতটুকুই, আমি যেটা বুঝি সেটা হলো দেশে এই মুহূর্তে দুর্যোগ হচ্ছে দুইটা। একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, যেমন বন্যায় একটা অঞ্চলের মানুষ যেভাবে ভুগছে, আর একটা ঢাকায় এখন সারা দেশেই ছড়িয়ে পড়েছে, কিন্তু মেইনলি ঢাকায় বড় দুর্যোগ হচ্ছে চিকুনগুনিয়া। এর পাশাপাশি ডেঙ্গু যে নেই তেমনটা না, ডেঙ্গু আসবে, এই ডেঙ্গুর সাথেই এখন ডেঙ্গুর সিজন, তো ডেঙ্গুটা একটু আড়ালে পড়ে গেছে ধরি, চিকুনগুনিয়াটা না থাকলে এখন হাইলাইটেড হতো ডেঙ্গু, সাথে ডায়রিয়া আছে। তো এই যে দুর্যোগ চিকুনগুনিয়া, এই ঢাকা সিটির জন্য এই মুহূর্তে বড় একটি দুর্যোগ। বিশেষজ্ঞ তারা বলে থাকেন যে এটি আসলে, যদি আমরা যে বাংলায় যে মহামারী শব্দটা বলা যায় না, কিন্তু এটার ইংরেজিটা যেটা দাঁড়ায় সেখানে কিন্তু মহামারী অর্থ দাঁড়ায়, কিন্তু যেহেতু এখন পর্যন্ত ওরকম মারা যাওয়ার কোনো হয় না, রাইট, ওই জায়গাটায় ওনারা এটাকে মহামারী বলতে চান না, এবং আমরা আক্ষরিক করতে আসলে মহামারীটা বলতে পারি না। কিন্তু অবস্থাটা সেরকমই, বিস্তারটা যেভাবে হচ্ছে সেটি কিন্তু মহামারীর একেবারেই ব্যাকরণকে সর্বত্র যেটা ব্যাপকময় হয়ে গেছে। অর্থাৎ আমরা যদি বলে থাকি ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, হসপিটালে, ডাক্তারদের চেম্বারে, যেখানেই যাই সেখানে এখন চিকুনগুনিয়ার রোগী। সেটি আপনি বলেন ওই যে একটু আগে আপনার এলাকায় ভিভিআইপি কিংবা ভিআইপি এলাকা বলেন, ওই হাইকোর্টের যেমন সুপ্রিম কোর্টের বিচারপতিরাও বেশ কয়েকজন আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন, অন্যদিকে আপনার মন্ত্রী এমপি আজকে, হ্যাঁ আজকে একটা রিট হয়েছে। তো এই যে জায়গাগুলোতে আমি এই কথাটা এই কারণে বলছি, আমার কাছে আমার অবজারভেশন যেটি সেটা হচ্ছে, এই দুর্যোগময় মুহূর্তে চিকুনগুনিয়াকে আমি যদি দুর্যোগময় পরিস্থিতি হিসেবে ধরে নেই, সেই দুর্যোগময় পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগ এবং সিটি কর্পোরেশনের যে সমন্বিতভাবে শুরু থেকে বা প্রথম সময় থেকে যে উদ্যোগী ভূমিকা নিয়ে নামা উচিত ছিল, সেই জায়গাটায় বড় ধরনের ঘাটতি ছিল। শেষ পর্যায়ে এসে গত কয়েকদিন পর্যন্ত একটা সমন্বয় আমরা দেখতে পাচ্ছি। যেমন গতকালকেও ঢাকা দক্ষিণের মেয়র সাহেব এবং স্বাস্থ্যমন্ত্রী মহোদয় ওনারা মিনিস্ট্রিতে বসেছিলেন, এটি নিয়ে বৈঠক করেছেন, আমাদেরকে ব্রিফ করেছেন, নিয়ন্ত্রণ কক্ষ বানিয়েছে, নিয়ে সারা দেশে কালকে থেকে নিয়ন্ত্রণ কক্ষ চালু হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রথম দিকে বিষয়টি এতটা আসলে জোরালো, এর আগে ঈদের আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আসলে বড় ধরনের একটা ক্যাম্পিং হয়েছে, কিন্তু এই ক্যাম্পিংগুলো আরো আগে থেকে যদি শুরু হতো, আমার মনে হয় মানুষের মধ্যে সচেতনতার মাত্রাটা আসলেই বাড়তো। আপনি বোধহয় অফেয়ারে আপনি একটা কথা বলছিলেন যে সচেতনতা, মানুষ সচেতন হবে কখন, মশা কামড়াবে আর সচেতন হয়ে লাভটা কি? এখানে আমি একটু বলতে চাই এইভাবে যে স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা স্বাস্থ্য অধিদপ্তর শুরু থেকেই বলে আসছে যে মশা মারার দায়িত্ব স্বাস্থ্য অধিদপ্তরের বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের না, করণীয় কিছু নেই, শুধুমাত্র মানুষকে সতর্ক করা, প্রতিরোধ করা যাতে চিকুনগুনিয়াটা না হয়, এই জন্য যা কিছু করার সেটুক, আর আক্রান্ত হলে চিকিৎসা। আসলেই তো স্বাস্থ্য বিভাগের কাজ তো এটুকুই। কারণ মশা মারার, অর্থাৎ চিকুনগুনিয়া বলি, ডেঙ্গু বলি, এটির যে বাহক এডিস মশা, এটির উৎপত্তি বা এটিকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব বাংলাদেশের প্রেক্ষাপটে সিটি কর্পোরেশনের। তো যখন তারা সিটি কর্পোরেশনের কথা বলে, সিটি কর্পোরেশন তখন কি করছে এই জায়গাটা আসলে, যদিও সিটি কর্পোরেশনের সিও সাহেব এখানে আছেন, আমার কাছে মনে হচ্ছে যে ওনারা শুরু থেকে আসলে জায়গাটাকে মোটে মানে সেই অর্থে গুরুত্ব দিয়ে কাজে নামেননি। একটি কথা এসছে যে এডিস মশা আর অন্য মশার মধ্যে পার্থক্য হচ্ছে ওই মশা বাইরে থাকে, সুতরাং তাদের জন্য সেগুলো স্প্রে করা হোক, যেভাবে হোক সুবিধা, কিন্তু ঘরের মধ্যে ঢুকতে পারেন না, এটি বাস্তবতা। কিন্তু পাবলিক অ্যাওয়ারনেসের জায়গাটাও কিন্তু সিটি কর্পোরেশন আরো আগে থেকে কাজে নামতে পারতেন, সেই স্কোপটা কিন্তু ওনাদের ছিল। কারণ সব কয়টি ওয়ার্ডে ওনাদের কমিশনাররা আছেন, ওনাদের সেট আপ আছে, তাদের মাধ্যমে এগুলো করা যেত, সেটি হয়নি।
শুধুমাত্র সেই গতানুগতিক বা মান্দাতা আমলের ওই 2 ধরনের স্প্রেই এখন কাজ করে না। এখন বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু হাউজ হোল্ড ওয়াটার সলিবল বিভিন্ন কীটনাশক ইউজ করার জন্য কিন্তু টেকনোলজি চলে এসছে। তারা প্রয়োজনে সেটিও গ্রহণ করতে পারতেন, সেই টেকনোলজিও নিয়ে আসতে পারতেন। আরেকটা জায়গায় আমি বলবো স্বাস্থ্য বিভাগের কথা। যারা বিশেষজ্ঞ আছেন ওনারা মানুষকে অ্যাওয়ার্ড করছেন, কিন্তু মানুষ আসলেই চিকিৎসার ক্ষেত্রে বা সতর্কতার ক্ষেত্রে কতটা অ্যাওয়ার্ড আছে, কতটা সচেতন আছে, এটি নিয়ে আমার একটু প্রশ্ন আছে। কারণটা হচ্ছে মানুষ মূলত বিভ্রান্তিতে ভুগছে এই মুহূর্তে এসেও। কারণ কি, ওনারা কেউ বলছেন চিকুনগুনিয়া হলে এটি আতঙ্কের কোনো বিষয় না, ভয়ের কোনো বিষয় না, সবচেয়ে সবার আগে করা হয়। হ্যাঁ, ভয়ের কোনো বিষয় না, আতঙ্কিত হওয়ার কিছু নেই, হাসপাতালে যাওয়ার দরকার নেই, পরীক্ষা নিরীক্ষা করার দরকার নেই, সাধারণ জ্বরের মতো প্যারাসিটামল পরে আপনি অটোপসিসের হয়ে যাবে। তবে এটি ঠিক যে তারা বারবারই বলছেন, আমাদেরকেও বলছেন, আমরাও মিডিয়াতে তুলে ধরছি যে এটি সিমটমগুলো কি কি হবে, কিভাবে সতর্ক থাকা যায়, স্বচ্ছ পানি, স্বচ্ছ ঘরের মধ্যে যে মশার উৎপত্তিগুলো যেগুলো হয়, যেটা উনি বললেন, সেগুলো যাতে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। এটি নিশ্চিত যে অবশ্যই প্রত্যেকটি ঘরে যার দায়িত্ব, যার ঘর তার দায়িত্ব এটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তার মানে এই নয় যে রাষ্ট্র কিংবা প্রশাসন কিংবা কর্তৃপক্ষ তারা এই ক্ষেত্রে তুলনামূলক উদ্যোগী হবেন না। কিন্তু চিকিৎসার জায়গাটায় এক একজন চিকিৎসক বা এক এক জায়গায় চিকিৎসার মাত্রাটা এক একটা হচ্ছে। আমার কাছে মনে হয় চিকুনগুনিয়া নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু WHO এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন পর্যন্ত এইটিকে অন্য অনেক জিকা কিংবা এবোলার মতো সেরকম তাদের তালিকাভুক্ত কোনো রোগ না, সুতরাং এই চিকুনগুনিয়া নিয়ে WHO এর নজরদারিটা বা তাদের পদক্ষেপটা কিন্তু কম। যেহেতু বাংলাদেশে এরকম একটি সিচুয়েশন তৈরি হয়েছে, আমার মনে হয় বাংলাদেশের যারা বিজ্ঞানী আছেন তারাই নিজের উদ্যোগে এটি নিয়ে ব্যাপক গবেষণা করা দরকার, যে কেন এটি এত বিস্তৃতি ঘটলো, এটির গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে। কোন চিকিৎসককে আমার জানা মতে আমি কাজ করতে গিয়েই দেখেছি কোন রোগী 2 দিনে সুস্থ হয়ে তারা অফিস আদালত করছেন, অফিস করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আবার কেউ 15-20 দিন তারা সোজা হয়ে দাঁড়াতে পারছে, দ্বিতীয়বার তাদের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এখন তাইলে কি যদি হাসপাতালে না যায়, দেখা যায় যে সুস্থ হচ্ছেন না, আবার ওইদিকে বলা হচ্ছে হাসপাতালে যাবেন না, বলা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা শুধুমাত্র বাংলাদেশের 2টি জায়গায় এটির পরীক্ষাটা হয়, একটা হলো IDCR, আরেকটি হলো বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়, যে দুটি ব্যয়বহুল এবং এটি করার দরকার নেই। প্রাইভেট সেক্টরে যে পরীক্ষাগুলো হয় সেটি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নিজ মুখেই বলেছেন এগুলোর কোনো ভিত্তি নাই, অর্থাৎ এগুলো পরীক্ষা করা না করার সমান কথা, এগুলো করে বরং পয়সা নষ্ট, সুতরাং এগুলো করার দরকার নাই। করার দরকার কোনটা, ডেঙ্গুর টেস্টটা করার দরকার। তো এখন এই যে একটা অবস্থা, সুনির্দিষ্টভাবে এটা একটি গাইডলাইনও করা আছে, কিন্তু এটি প্রতিফলনটা আসলে হচ্ছে না। ইয়েস, একটা ফোন আছে, তারপরে স্যারের কাছে যাব। স্যার, আসলে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুইটা যদি অ্যাটাক হয় তাহলে কি হবে? হ্যাঁ, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি তানভীর বলছি, ঢাকা থেকে। জি, বিষয়টা হলো ICDRB প্রথম 28শে অক্টোবর 2016-তে প্রথম এই চিকুনগুনিয়ার ট্রেস করতে পারছিল। তখনই সবাইকে বলেছিল যে এইটা মশাবাহিত যেহেতু রোগ, এটা কিন্তু ব্যাপক আকারে ছড়াতে পারে। আর ICDRB সেকেন্ড যে ছিল ফেব্রুয়ারি মাসে, যে এখনই পদক্ষেপ নিতে হবে। আমরা কিন্তু পদক্ষেপের বিষয়টা এখনো জানি না। আর আমরা যে পদক্ষেপটা দেখতে পাচ্ছিলাম সেটা হলো রোজার মাসে আমরা পদক্ষেপটা দেখতে পাচ্ছিলাম। বাট এখন পর্যন্ত আমরা কিন্তু ব্যাপক আকারে মশক নিধনের কোনো ব্যবস্থাপনা দেখি না। তারপরে আরেকটা বিষয় হলো, আমরা তো লাকি যে চিকুনগুনিয়া ডেডলিয়েস্ট কোনো ডিজিজ না। এটা যদি ডেডলিয়েস্ট ডিজিজ হতো, শুধু ঢাকা শহরে 80% ফ্যামিলি ইফেক্টেড হয়ে যেত। আমার প্রশ্ন হলো, এত লেন্দি করার অর্থটা কি? জি, আপনাকে ধন্যবাদ। স্যার বলেন, উনি ভয়াবহ কথা বলেছেন একটা, যে এটা যদি ডেডলিয়েস্ট হতো তাহলে কি হতো আমি জানি না। ঢাকা শহরের 80% লোকের বাড়িতে এই অবস্থা হতো। পাশাপাশি এখন কিন্তু চিকুনগুনিয়ার সাথে কিন্তু এখন যে বর্ষা মৌসুম, ডেঙ্গু কিন্তু সাইড বাই সাইড। একটা লোকের যদি চিকুনগুনিয়া হওয়ার পরে সে ডেঙ্গুতে আক্রান্ত হয় তাহলে তার কি হবে?
না শোনেন, বর্ষা হলেই যে ডেঙ্গু হবে তা না, কিন্তু এখন আরম্ভ হয়ে গেছে। না ডেঙ্গুতে আছে না, ডেঙ্গুর আসলে শুরু হলো এপ্রিল মে মাস থেকে। ডেঙ্গু চিকুনগুনিয়া দুটো রোগেরই 2-3টা জিনিসের সঙ্গে সংশ্লিষ্টতা আছে। একটা হলো নগরায়ন, যে এটা হলো নগরায়নের রোগ। আমরা ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা এগুলোকে বলি নগরায়নের রোগ, বিশেষত অপরিকল্পিত নগরায়ন। 1। 2 নম্বর হলো যে বৃষ্টিপাত, আর্দ্রতা এবং তাপমাত্রা, এগুলো মিলিয়ে নির্ধারণ হয় যে এডিস মশার বংশবৃদ্ধিটা কিরকম হবে। এগুলো কখনো কখনো সময় আমরা কিছু পয়েন্ট মেলাতে পারি, আর্দ্রতা এই জায়গায় আসলো, তাপমাত্রা এই জায়গায়, বৃষ্টিপাত এই জায়গায়, তখন এর বংশবৃদ্ধি হবে। এখন এই বৃষ্টিপাত যদি একটু আগে হয়, মার্চ মাস থেকে আমাদের ডেঙ্গু সিজন আগে শুরু হয়। তারপরে একটা পর্যায়ে যখন বৃষ্টিপাত অনেক বেড়ে যায় তখন এটা কমে যায়। কারণ হলো যে এগুলো যেহেতু ছোট পাত্রে বংশবৃদ্ধি করে, এটা ধুয়ে চলে যায়, বাচ্চাগুলো ডিমগুলো ধুয়ে চলে যায় বলে ওর ঘনত্ব কমে যায়। যেহেতু ঘনত্ব কমে যায় আমরা একসময় একটু এর প্রকোপটা কম দেখি। আবার যখন থেমে থেমে বৃষ্টি শুরু হয় সেপ্টেম্বর, অক্টোবর, ইভেন নভেম্বর, ডিসেম্বরও কখনো কখনো পানি জমতে থাকে, যেখানে একটু একটু পানি জমতে থাকে, সুতরাং ডেঙ্গু ওই পর্যন্ত বাড়তে থাকে। সুতরাং এই বর্ষা আসছে বলে ডেঙ্গু আসবে এটা ঠিক না, উল্টো হইতে পারে। যে এই বর্ষার সময় শুধু ডেঙ্গু না, যদি অনেক বৃষ্টিপাত হয় তাহলে ডেঙ্গুর সাথে চিকুনগুনিয়াও কমে যেতে পারে। কারণ খুব সিম্পল, এটা সাইন্টিফিক দিক। সাইন্টিফিক দিক হলো ওর যদি ডিম না থাকে, ওর যদি লার্ভা না থাকে, যদি বাচ্চা না হয় তাহলে অ্যাডাল্ট হবে না। আর এডিস মশা না থাকলে ডেঙ্গু হবে না, চিকুনগুনিয়া হবে না। সুতরাং যদি বেশি বৃষ্টিপাত হয়, আমি জানি না, মারুফ বলতেছিলেন যে আমাদের দুর্যোগ, বেশি বৃষ্টিপাত, ঠিক বন্যা হচ্ছে, কোথাও কোথাও পাহাড় ধস হচ্ছে, আবার অন্যদিক থেকে আমরা উপকারও পেতে পারি। 2 নম্বর, ডেঙ্গু আর চিকুনগুনিয়া দুটো একসাথে হওয়ার সম্ভাবনাটা একটু কম, কাজে এত আতঙ্কিত হওয়ার কিছু নেই। যদিও আপনারা বলছেন যে আমরা বারবার আতঙ্কিত না হতে বলে ভুল করেছি কিনা, তবে দুটো ভাইরাল ডিজিজ একসাথে হওয়ার সম্ভাবনাটা একটু কম। একটু কম মানে দুটো ভাইরাস একসাথে ঢুকলে হয়তো বা তাদের মধ্যে আবার একটু ঝগড়াঝাটি হয়, দুটো কম্পিট করে, সুতরাং একজন হেরে যায়, কারণ রিসেপ্টর আছে, রিসেপ্টরে বাইন্ড করতে হয়। 2 নম্বর হলো একই যেহেতু ভেক্টর, সুতরাং ওকে তো বহন করতে হবে। ওদের মধ্যেও আবার সমস্যা আছে, ও যখন দুটো নিচ্ছে, দুটো ভাইরাস হয়তো একসাথে একরকম ভাবে আসবে না। সুতরাং সেটা বড় ইস্যু না, বরঞ্চ আমাদের মূল এখন দৃষ্টিটা আসলে নিবদ্ধ এই চিকুনগুনিয়া নিয়ে। চিকুনগুনিয়া ঢাকার জন্য আমাদের এটা আসলেই সমস্যা বেশ কিছুদিন থেকেই, এবং আপনারা যেটা বলছেন সবখানেই তাই। আমি আসার সময় একটু ফেসবুকে দিয়েছিলাম যে আমি এটা কথা বলতে চাই, কি বলা উচিত। এত রেসপন্স হলো, তার মানে হলো যে সবাই এটাতে সেন্সিটাইজ, হ্যাঁ অনেকে আক্রান্ত এবং অনেককে আমরা দেখছি। তো সুতরাং আসলে এটা একটা সমস্যা। তবে একদিক থেকে আমাদের স্বাস্থ্য বিভাগ বলেন বা অন্যরা যেটা বলেছেন, একদিকে ঠিক যে আমরা জনস্বাস্থ্যের বিষয়ে এই ধরনের যখন ঘটনা ঘটে আমরা অবশ্যই মানুষকে আতঙ্কিত না হতে বলি, কারণ আতঙ্ক হলে আমরা ঠিক ডিসিশন নিতে পারি না। আমরা নানা কিছু এমন ডিসিশন নিয়ে যেটা ক্ষতিকর হয়। তবে এটাও ঠিক, আবার আমরা পাবলিক হেলথ, আমরা রিস্ক কমিউনিকেশনে বলি আমরা একেবারে আতঙ্কিত হবেন না এটাও আমরা বলতে চাই না, আমরা একটা পরিমিত মাত্রায় বলতে চাই যে এটা না। কিন্তু স্যার যদি এটা আতঙ্কিত না বলে যে এটা একটা সমস্যা বড় ধরনের বা আমাদের এইবার ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে বা এই ধরনের কথাগুলা, কোনো কিছু হলেই বলে যে আতঙ্কিত হওয়ার কিছু নয়, 7 দিন পরে চলে যাবে। তো স্যার এইটা বলে যার যে হাঁটু নিয়ে সমস্যা করছে, ল্যাংড়াচ্ছে, খোঁড়াচ্ছে মাস ব্যাপী, সে তো কোনো মতে আপনাদের এই কথাগুলো না। এটা সত্যি দানিশ ভাই, আপনি যেটা বলেছেন এটা তো সত্যি আসলে, যে ধরেন আপনি আমরা জনস্বাস্থ্য সমস্যা যেটাকে বলি, এপিডেমিক অনেক সময় আমরা ইংরেজিতে বলি বা মহামারী বলি, হয়তো বা এটার প্রতিশব্দটা অতটা সঠিক না, কিন্তু এপিডেমিক মানে এই নয় যে মানুষ মরতে হবে, মহামারী মানে এই নয় যে মানুষ মরতে হবে, দুটো হইতে পারে। এটা মানুষ মরতেও পারে, কয়েকটা লোক মারা গেলেও একটা মহামারী হতে পারে, কয়েকটা লোক মাত্র। যদি ব্যাপক আকারে এটা ছড়ায় থাকে, সেই যদি খুব মারাত্মক ধরনের রোগ হয়, নিপা কোথাও কয়েকটা রোগ হলে আমরা এটার এক ধরনের ভয়াবহতা আছে। ইবোলা হলে আমরা 2-4টা লোক হলেও বলতে পারি যে মারা গেলেও বলতে পারি মহামারী। আবার কোন রোগে মারা না যেতে পারে, কিন্তু অসংখ্য লোক যদি আক্রান্ত হয় সর্বত্র যদি, সেটাও জনস্বাস্থ্য সমস্যা, সেটাও জনস্বাস্থ্য সমস্যা, এবং সেটাকেও আমরা এপিডেমিক বা মহামারী আসলে বলি না। কিন্তু স্যার আপনি আমাকে বলেন যে এই যে এবোলা এবং জিকার ক্ষেত্রে আমরা কার্যকর ভূমিকা রাখতে পারলাম এবং ওই দুইটা জিনিসই কিন্তু আমাদের ধারে কাছে ছিল না, চিকুনগুনিয়ার ক্ষেত্রে কেন আমরা হয়তোবা আপনাদের দৃষ্টিতে এটা কার্যকরী ভূমিকা রেখেছি, অথবা
আপনি যদি বিশেষজ্ঞর ভাবে দেখেন, আমরা যারা জনস্বাস্থ্য নিয়ে কাজ করি, আমাদের কাছে আসলে ওটা হওয়ার সম্ভাবনাটা কম ছিল। ইবোলা, আমি কাজ করেছি ইবোলা নিয়ে, ইবোলা এখানে আসার সম্ভাবনাটাই কম ছিল, সুতরাং আসেনি। অনেক দেশেই যায়নি, ইবোলা খুব কম দেশেই গেছে। জিকাও ঠিক এক, জিকা ধরেন এক হলো মধ্য আমেরিকা বা দক্ষিণ আমেরিকা দেশগুলো, কিন্তু সেখানেও কিছু এসেছে, সেখানে আসতে পারত, কিন্তু সেটা আমাদের এমন না যে আমরা অনেক বেশি কার্যকর পদক্ষেপ নেওয়ার ফলে আসেনি তা না। আসলে এপিডেমোলজিক্যালি ওই সব কন্ডিশন ফুলফিল হয়নি বলেই সেটা আসেনি। হয়তো ভাইরাসটা আসেনি, ভাইরাস না আসলে তার রোগটা হবে না, এরকম অনেক কিছু ফ্যাক্টর আছে। এখন আমাদের এই যে এই বিষয়টা যে কেন এত বেশি হলো, এটা ধরেন একটা যদি আমরা চিন্তা করি, যে এক হয়েছে যে আসলে এইবার অনেকগুলো ফ্যাক্টরের ফলে এডিস মশার আসলে বংশবৃদ্ধি হয়েছে। এবং আমি নিজে ঈদের আগে আমাদের যে স্বাস্থ্য বিভাগের কার্যক্রম, সেখানে নিজে আমি গিয়েছি বিভিন্ন জায়গায়। আসলে 3-4টা জিনিস আমরা এডিস বংশবৃদ্ধির জন্য বলি। একটা হলো পাত্র, যে কত কন্টেনার আছে, আমরা এটাকে বলি কন্টেনার ইন্ডেক্স। তাহলে ঢাকা শহরে যদি আপনি কন্টেনার ইন্ডেক্স করেন, অর্থাৎ গড়ে প্রতি বাড়িতে কত কন্টেনার আছে, প্রতি বাড়িতে মানে কি, আমরা যে অনেক সময় বলছি বাড়ির ভিতরে এরা বংশবিস্তার করে, হয়তো বা তা না, কারণ বাড়ির ভিতরে তো পানি জমতে হবে, বৃষ্টি পড়তে হবে, সেটা তো পড়ে না। আসলে হয় বাড়ির চারিদিকে, আসলে হয় ছাদে, ড্রেন বা উপরে। ড্রেনে সাধারণত হয় না, এরা সাধারণত ড্রেনে বংশবৃদ্ধি করে না, এরা বংশবৃদ্ধি করে যেখানে একটু পানি আর্টিফিশিয়ালি জমে থাকে। আমাকে একটু আগে একজন ফেসবুকে পাঠিয়েছেন, উনি এন্টোমোলজিস্ট, তো উনি বলেছেন, স্যার ঢাকায় হয়তো মূল সমস্যাটা হলো যে আন্ডার কনস্ট্রাকশন বহু বিল্ডিং, বহু এলাকা আছে, রাস্তাঘাট বহু আছে, যেখানে পানি জমে থাকে, এটা হয়তো একটা অন্যতম বড় সোর্স। এবং আমি দেখেছি এত কন্টেনার, আমি একটা ছোটখাটো বাড়িতে গেলাম, তার ছাদে কন্টেনারে ভর্তি, তার ছাদে আমি দেখলাম 2টো টায়ার, সম্ভবত সে সিএনজি চালক, এই টায়ার 2টাতে লার্ভা ভর্তি, ঠিক আছে, লার্ভাই ভর্তি। তাহলে প্রথম কথা, ঢাকা সিটিতে আমরা নানা ধরনের এখন ডিসপোজেবল কিছু ব্যবহার করি, এই ডিসপোজেবল সবগুলোতেই এই মশাটা বংশবৃদ্ধি করতে। তাহলে এটা এক। 2 নম্বর হলো যে এবারে যে বৃষ্টির ধরনটা আমরা দেখছি, এই কন্টেনারগুলোতে অনেক পানি জমে আছে, এবং সেই পানিটা যদি 5-7 দিন থাকে, তাহলে এরা বংশবৃদ্ধি করে অ্যাডাল্ট হয়ে যেতে পারে। তাহলে 2 নম্বর এটা, এবং এটা প্রচুর, এবং এর মধ্যে লার্ভা। তাহলে এটা গেল হলো 3 নম্বর। 4 নম্বরটা যেটা, বা আপনি 3 নম্বর যাই বলেন, সেটা হলো যে আসলে আমাদের যে নিয়ন্ত্রণের কৌশলটা, এইটা এডিস মশার জন্য খুব একটা সুইটেবল না। আমরা যেটা ফগিং করি, সেটা করি আমরা ড্রেনে, সেটা করি আমরা রাস্তাঘাটে ইত্যাদিতে, কিন্তু এই সময় এই মশাগুলো থাকে ঘরের ভিতরে, ওরা বংশবৃদ্ধি করে ঘরের আশেপাশে, ছাদে, আর ওরা সাধারণত বিশ্রাম নেয় ঘরের ভিতরে, বারান্দায়, আপনার বাথরুমে, আলনার পিছনে, এই জায়গাগুলোতে। এখানে তো ফগিং যাচ্ছে না। 2 নম্বর হলো যে ওনারা যে লার্ভিসাইডিং করেন, সেটাও একই সমস্যা, যে লার্ভিসাইডিংটা ওনারা করেন মূলত ড্রেন বা যেখানে পানিগুলো দেখা যায় বাইরে। কিন্তু আপনি দেখেন আমাদের 2টো বিল্ডিং এর মাঝখানে যে ফাঁকটুকু, এইটুকু দিয়ে আমাদের মশক নিধন কর্মীরা ঢুকতে পারেন না, এবং ওইখানেই কন্টেনারগুলো আমি নিজে দেখলাম, এত ন্যারো, আপনি জানেন 1 ফুট 2 ফিট যায় না। সুতরাং ওই জায়গাগুলোতে কিছুতে লার্ভিসাইড দেওয়া যায় না। এই যে অপরিকল্পিত নগরায়ণ, এই যে আমরা চারিদিকে জায়গা রাখি না, এই যে আমরা আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ব্যবস্থা রাখি না, এই যে আমাদের কোনো দায়িত্বহীনতা। আপনি ঢাকাবাসীরা কি আমরা অনেক দায়িত্ব পালন করি ঢাকার জন্য? আমরা কি আসলে ঢাকাকে ভালোবাসি? হয়তো বা না। আমরা ঢাকাকে এক্সপ্লয়েট করি, আমরা এখানে থাকি, আমরা এখানে বসবাস করি, সুযোগ নেই। কিন্তু আপনি যদি নাগরিক দায়িত্বের কথা বলেন, আমরা পালন করি না। তাহলে আমরা যদি নিজেদের দায়িত্বে আমার বাসার চারিদিকে কোনো কন্টেনার না থাকতে দেই, কোনো যদি পানি জমতে না দেই, তাহলে আসলে ডেঙ্গু হবে না। কিন্তু এই দায়িত্বটা আমরা নিতে পারছি না। স্যার, একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি কাজী আসাদ বলছি পল্লবী থেকে। পল্লবী থেকে, জি বলেন। জি জি, আমার এখানে আমি 1 বছর ধরে পল্লবীতে আছি। এখানে মশা, অত্যাধিক মশা। আমার ফ্যামিলিতে 2বার ডেঙ্গু হয়েছে। আমার বড় ছেলেটা অটিস্টিক, সে তো বুঝতে পারে না তাকে মশা কামড়াচ্ছে কি, সে বলতেও পারতেছে না। এই যে আমি মশার ওষুধ ব্যবহার করতেছি এবং কোনো কাজে আসতেছে না, স্প্রে করার পরেই কিন্তু আবার মশা ভর্তি হয়ে যাচ্ছে। কন্ট্রোল রুমে শতাধিকবার আমি ফোন করছি, ওরা নোট করছে, বলতেছে এই একটু পরে লোক যাবে, আপনারা চেক করে দেখতে পারেন, নোট আমার নাম সহ লেখা আছে ওখানে। শতাধিকবার বলছি। এখন আমার প্রশ্নটা বেলাল সাহেবের কাছে, যে আপনারা বলতেছেন যে
বাড়ির আশেপাশে পরিষ্কার রাখেন। আমার বাসা তো পরিষ্কার আছে, বাসার আশেপাশে হলো ড্রেন পরিষ্কার করার দায়িত্ব তত আমার না, এবং ময়লা ওখানে স্তূপ হয়ে আসছে যে দিনের পর দিন নিয়ে যাচ্ছে না। তো এইটা দায়িত্ব কে নেবে? আমার এই অটিজমে আক্রান্ত ছেলেটা যদি এখন চিকনগুনিয়া বা ডেঙ্গুতে আক্রান্ত হয়, সে তো বলতে পারে না তার মনের ভাবটা প্রকাশ করতে, তাহলে এইটা আমি কার কাছে যাব? আমি আমার এই ছেলেটার জন্য তো আমি মহাবিপদে আছি। জি, আপনাকে ধন্যবাদ। জি, উত্তর আপনি দিবেন? না, যেটি উনি বলেছেন সেটা যথার্থ, এটা সত্য যে উনি বললেন যে আমি 100 বার কমপ্লেন করেছি, কিন্তু কোনো মতে আমি মশার, আমি আমার এলাকায় দেখি না, আমি অন্য জায়গায়। এটি উত্তর সিটি কর্পোরেশনের কাজটি ছিল, এবং যেখানে উনি কমপ্লেন করেছেন অবশ্যই এটা তো উনি একটা সুনাগরিকের মতো কাজ করেছেন। আমাদের তো ওইরকম কোনো রেসপন্স পাওয়া যায় না, তারপর উনি করেছেন, এটা নেওয়া উচিত ছিল। আমার মনে হয় ইতিমধ্যে কর্তৃপক্ষ বিষয়টি শুনেছেন এবং এ ব্যাপারে পদক্ষেপ নেবেন, এবং যারা এই ব্যাপারে অবহেলা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এবং এটা উত্তর সিটি খুব উদ্বিগ্ন, কারণ ওনার 2বার ডেঙ্গু হয়ে গেছে। যেহেতু 2বার ডেঙ্গু হয়েছে, তবে যেহেতু ওনার ঘর পরিষ্কার আছে, প্রতিবন্ধী একটা বাচ্চাকে নিয়ে আমি খুব বিপদে আছি, কিন্তু এখন নিজের ঘর পরিষ্কার থাকলেই যে হবে না এমন তো বলা যাচ্ছে না। যেটা আমাদের এখানে চিকিৎসক মহোদয় যেটা বলছিলেন যে ওই মশা যদি যাকে কামড়াবে সেই আবার ক্যারি করবে, এইভাবে কিন্তু এখন আমরা লক্ষ্য করছি যে ঈদের সময় যেমন অনেকে বাড়ি গিয়েছে যারা হয়তো এই জীবাণু বহন করে, তাদের কামড়িয়ে যদি ওই মশা অন্যকে কামড়ায়, অন্তত 50 লাখ লোক গেছে, 50 লাখ লোক যদি ওখানে যায় বসে থাকে, আবার তাদেরও হতে পারে। তো সুতরাং পরিষ্কার নিজের বাড়ি রাখলেও যে হবে না এমন বলা যাচ্ছে না, তবে সবাই মিলে যদি আমরা পরিষ্কার রাখি তাহলে সেটা হয়তো নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে, এটা আশা করি। হ্যাঁ স্যার, আপনি যেটা বলছেন। জি না, আসলে দেখেন, যদি আমরা দায়িত্বটুকু না নেই তাহলে আসলে সিটি কর্পোরেশন বলেন বা যে কোনো কর্পোরেশন বলেন, আমাদের ঢাকার মতো একটা জনবহুল শহরে এটা মেনটেন করা কঠিন। ঢাকায় 1.5 কোটি যদি লোক থাকে, 3 কোটি হাত আছে। তো 3 কোটি হাত যদি আমরা প্রত্যেকদিন সবাই একটু একটু করে ময়লা জমাই তাহলে হিউজ ময়লা। আবার 3 কোটি হাত যদি একটু একটু করে ময়লা অপসারণ করি তাহলে আসলে পরিষ্কার হবে ঢাকা। এই বোধটা যতদিন না হবে ততদিন এই ধরনের সমস্যা শুধু না, এটা বরঞ্চ আমরা একটা সতর্কতা সংকেত হিসেবে নিতে পারি যে নগরায়নের সাথে আরও এই ধরনের জটিল রোগ হবে, আরও অনেক ধরনের জটিল সমস্যা হবে। আমরা যদি নাগরিক দায়িত্ব পালন না করি, আমরা যদি সবার জন্য ভালো না আশা করি যে ওই পরিবার ভালো থাক, এই বিল্ডিং ভালো থাক, এই বিল্ডিং ভালো থাক, আমরা পাড়া ভালো থাকি, এই সেন্সটা না আসলে আসলে এটা খুব জটিল। এই সমস্যার সমাধান করা খুব জটিল। আপনি খেয়াল করেন যে জিকা নিয়ন্ত্রণে ব্রাজিলে আর্মি নামাইতে হয়েছে। এমনি সারা বিশ্বেই মানুষ যত নগর কেন্দ্রিক হয়ে পড়ে, মানুষ তত আত্মকেন্দ্রিক হয়, মানুষ তত স্বার্থপর হয়ে যায়, নিজের স্বার্থটা খুব বেশি থাকে। এইটা দেখতে যেয়ে আমরা আসলে নিজের স্বার্থই নষ্ট করি। আমি যদি আপনার প্রতি নজর দিই, আমি যদি আমার পাড়াটাকে ঠিক রাখি, আমি যদি সবাই মিলে যদি আমরা পাড়াটাকে পরিষ্কার রাখি, কোথাও যদি কন্টেনার জমতে না দিই, এবং এর কোনো বিকল্প নেই, অন্য কোনোভাবে এই মশা আপনি আসলে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এবং এই ধরনের ভাইরাস যদি ঢোকে তখন সেই রোগও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এটা একটা সমন্বিত উদ্যোগ নিতে হবে। এখানে যেটা করা উচিত, আমার যেটা পরামর্শ, আমার অভিজ্ঞতা আছে বেশ কিছু এই বাহক নিয়ন্ত্রণে। ধরেন ঢাকা এয়ারপোর্টে একবার এত মশা হলো যে আমরা একটা মশার ঘনত্ব নির্ধারণ করি যে পার পার্সন, মানে ল্যান্ডিং পার পার্সন পার আওয়ার, এটা 386 হয়েছিল। অর্থাৎ একটা লোক যদি খালি গায়ে বসে থাকে তার গায়ে 1 ঘন্টায় 386টা মশা পড়বে বা কামড় দেবে। কিছুতেই ওনার নিয়ন্ত্রণ করতে পারছিল না। তা আমি, আমার এন্টোমোলজি ছিল, এদেরকে নিয়ে গিয়েছি, প্রায় 10-12 দিন সার্ভে করেছি। আমরা সবগুলো মানে সোর্সগুলো দেখেছি। দেখার পরে আমরা যখন মানে সমন্বিত কার্যক্রম নিয়েছি, এটা 386 থেকে 15তে নেমে আসছে। এবং তারপর থেকে এয়ারপোর্টে আমাকে সবসময় ডাকতো, এরপরেও আমি আরেকবার করেছি, এবং গেলে বলতো, স্যার আপনি ওই সময় আমাদের সত্যিকার এটা নিয়ন্ত্রণ করছেন। তো এখানেও ঠিক তাই, আসলে আমাদের লক্ষ্য ভিত্তিক নিয়ন্ত্রণ করতে হবে। লক্ষ্য ভিত্তিক নিয়ন্ত্রণটা এরকম যে ধরেন আমি এই পাড়ায় আমি এই রোগ নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে প্রথম আমাকে করতে হবে সার্ভে করতে হবে যে এই পাড়ায় কন্টেনার কীরকম আছে, কন্টেনার ইন্ডেক্স, এই পাড়ায় লার্ভাল ইন্ডেক্স কীরকম, অর্থাৎ পানি আছে সেখানে বাচ্চা জন্ম দিতে পারে কতটুকু সম্ভাবনা, এখানে কোন জায়গায় কতটুকু পানি জমে আছে, এ জায়গায় মশার ঘনত্ব কতটুকু, লার্ভার ঘনত্ব, তাহলে আমি দেখে নিলাম। এরপরে আমি টার্গেট ঠিক করব যে মশার ঘনত্ব যদি আমি এততে নামিয়ে আনতে পারি তাহলে এই মশা আর রোগ ছড়াতে পারবে না, আমরা সেটা বলতে পারবো এপিডেমিওলজিস্টরা।
আমরা তখন কার্যক্রম নেব ওই মাত্রায় মশার ঘনত্ব নামিয়ে আনার জন্য। তার জন্য যা করা দরকার, যতদিন করা দরকার, এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। যেমন এই ওষুধটায় মশা আসলে মরে কিনা, তাহলে এটাকে আমাকে কিন্তু পরীক্ষা করতে হবে এবং এটা চেঞ্জ হইতে পারে। আজকে এই মশা এটা সংবেদনশীল, মরে যাচ্ছে, কিন্তু কিছুদিন পরে রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। সুতরাং আমি 6 মাস আগে যেটা পরীক্ষা করেছি সেটা যেটাই হবে তা নাও হতে পারে। 1 2 নম্বর হলো যে মশার, উনি বলেছেন আমাদের সিইও সাহেব যে আমাদের নানা প্রজাতি আছে। কোনোটা এডিস এক ধরনের কীটনাশকে হয়তো সেন্সিটিভ, কিউলেক্স সেটা নাও হতে পারে। আবার কিউলেক্স হয়তো এটা তো মরে যাচ্ছে, এডিস মরছে না, তাহলে আমাকে কিন্তু এটাও দেখতে হবে। আমি যদি ফগিং করলাম কিন্তু এটা মরল না, ওভারঅল একটা, তাহলে আমাকে করতে হবে কি এই সমন্বিত কার্যক্রম আমি সবগুলো যদি করি। ধরেন এখানে কন্টেনার ইন্ডেক্স আছে পার হাউস হোল্ড 50টা, আমরা সেটা কমাতে কমাতে 5-এ নামালাম। আমাদের লার্ভাল ইন্ডেক্স আছে ধরেন পার কন্টেনারে 100টা, আমরা সেটা 10-এ নামালাম। আমার অ্যাডাল্ট মশা আছে ধরেন 200 বা 100 বা 150, আমরা সেটা 5-এ নামালাম। এইভাবে যদি আমরা লক্ষ্যভিত্তিক কার্যক্রম নেই একটা পাড়ায়, একটা এলাকায়, একটা ওয়ার্ডে, সারা ঢাকা সিটিতে, তাহলে যদি আমরা বলতে পারি যে এডিস মশার ঘনত্ব এখন এততে নামাতে পেরেছি আমরা, তখন এই রোগটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এবং এখানে আমাদের সিটি কর্পোরেশনের উদ্যোগ লাগবে, আমাদের উদ্যোগ লাগবে, যারা কীটতত্ত্ববিদ তাদের ইনভলভমেন্ট লাগবে, রিহ্যাবের ইনভলভমেন্ট লাগবে, আমাদের ওয়ার্ড কমিশনারদের লাগবে, যারা বাড়ির মালিক আছেন, সমিতি যেগুলো আছে সেগুলোকে ইনভলভ করতে হবে, আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের ইনভলভ করতে হবে। এরকম একটা সামাজিক আন্দোলন যদি আমরা করতে পারি, এবং সেটা করা উচিত ছিল আসলে, হয়তো বা আমরা পারিনি। এটা সমন্বিত উদ্যোগ যদি নেওয়া যেত, যেটা মারুফ বললেন, আমরা আসলে একটু দেরি করে ফেলেছি, আমরা এটা অ্যাসেসমেন্টটা ঠিক মতো করতে পারিনি, এটা আমাদের ভুল হয়ে গেছে। এই রোগটা সম্বন্ধে যে কতটুকু হতে পারে, এর ব্যাপকতা আমরা বুঝতে পারিনি। আমাদের আসলে রোগ নিয়ন্ত্রণে একটা, বিশেষ করে বাহক নিয়ন্ত্রণে একটা কথা বলি আমরা, যে ধরেন এটা একটা কার্ভ, আমি যদি এখানেই ইন্টারভেনশন নিতে পারি তাহলে কার্ভটা এখানে উঠবে না, এখানে নামবে, নিচে নেমে যাবে। আর আমি যদি এখানে ইন্টারভেনশন না নিয়ে এখানে নিতে থাকি, এই কার্ভ কিছুতেই আমি নামাতে পারবো না, এই কার্ভ উঠবেই। তা আমরা আসলে এখন এই জায়গায় আছি, কার্ভটা হয়তো এই জায়গায় উঠবে, হয়তো নিশ্চয়ই কমবে, কিন্তু এখন হয়তো এত কার্যকরী। আমরা যদি 2 মাস আগে এই আমরা বিশেষ করে এডিস মশাটা এর সংখ্যাটা কমিয়ে রাখতে পারতাম, তাহলে হয়তো বা রোগটা এরকম ছড়াতো না। একটা ফোন আছে, তৌফিক আমি আপনার কাছে যাব। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি গ্যান্ডারিয়া থেকে বলছি, মাহবুব হোসেন। আমার প্রশ্নটা হলো প্রধান নির্বাহী কর্মকর্তা মহোদয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। জি, গত 2 দিন আগে সাবেক প্রধান বিচারপতি খায়রুল ইসলাম মহোদয় একটি কথা বললেন লাইভ, আমরা দেখলাম যে ক্যান্টনমেন্টের ভিতরে লার্ভিসাইডিং এর ওষুধগুলি ঠিকভাবেই প্রয়োগ করা হয়, কিন্তু এর বাহিরে সঠিক কোনো মশার ওষুধ প্রয়োগ করা হয় না, এবং এটা দেখভাল করারও কোনো লোক নাই। এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এবং উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের পদ থেকেও চলেন। এই সারের উদ্ধৃতি দিয়ে আমি বলছি, প্রধান নির্বাহী কর্মকর্তা মহোদয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে, যারা লার্ভিসাইডিং করে এই কর্মী বাহিনী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, এরা তাদের সঠিক দায়িত্ব পালন করে না। তার কারণ মোটর সাইকেলের ভিতরে পিছনে ওই মেশিনকে বেঁধে, এবং অনেকেই সাইকেলের পিছনে মেশিনকে বেঁধে তারা মেন রাস্তা দিয়ে অনেক আয়েসি ভঙ্গিমায় তারা এই ফগার মেশিনের কাজ করে, এবং লার্ভিসাইডিং এর কাজটি যারা সকালবেলা করে, এখানে আলোচনায় দেখলাম যে চিপাগুলিতে যেতে পারে না। কিন্তু না, এখানে 2টি প্রশ্ন আমরা মনে করি, তার কারণ আমরা ঢাকা সিটিতে সবসময় দেখি যে বিভিন্ন জায়গায় তারা এই ঔষধ খোলামেলা ভাবে তারা বিভিন্ন বোতলে ভরে, এবং এতে তারা করে, এর ভিতরে তারা বিভিন্ন জায়গায় লেনদেন করে। এই ধরনের আমরা অনেক সময় দেখেছি ধুলাইপাড় বা যাত্রাবাড় বিভিন্ন জায়গায় এই কর্মীগুলিকে দেখা যায়, এবং তারা সঠিকভাবে যেভাবে তাদের লার্ভিসাইডিং এবং ফগার মেশিনে কাজ করা দরকার, মোটর সাইকেলের চালায় তারা কিভাবে করতে, প্রত্যেকটি কর্মীর মোটর সাইকেলের উপরে তাদের এই মেশিনটা, এরা সঠিক দায়িত্ব পালন করতেছে না। এটা আপনার কাছে আমার। জি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, মোটরসাইকেল আর সাইকেলের ইয়াতে করছেন। অ্যাকচুয়ালি মোটরসাইকেল বা আপনার বাইসাইকেল এবং
পিক আপে, এগুলোর কিছু ফগিং এর এটা ক্রাশ প্রোগ্রামের আওতায় করা হয়েছে। কিন্তু কর্মী বাহিনী যারা, তারা কিন্তু ওই হেঁটে হেঁটেই আপনার ফগিংটা আমরা হেঁটে হেঁটে ট্রেনে করবে এবং আপনার ফগিংও হেঁটেই করবে, ওটা একটা স্পেশাল প্রোগ্রাম হিসেবে। আর তিনি যেটি বললেন যে কিছু অসাধু লোক তো থাকতেই পারে, এটা তো কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী সব জায়গাতেই এটা কাজ হতেই পারে, সেটা আমি অস্বীকার করব না, এরকম দুই একটি দৃষ্টান্ত হতেই পারে। তবে সে ব্যাপারে আমাদের যথেষ্ট নজরদারি রয়েছে এবং আমাদের এটা আমরা পর্যবেক্ষণ করি। এই ধরনের অসাধু কোনো কর্মকর্তা কর্মচারী থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয় এবং এই ফগিং কার্যক্রমের সঙ্গে আমাদের যে কর্মী রয়েছে এটা খুব যথেষ্ট ছিল না। আমরা ইতিমধ্যে আরো বেশি কর্মী, যেমন প্রতিটি ওয়ার্ডে ছিল 4 জন, ইতিমধ্যে আমরা প্রায় 8 জনের মতো কর্মী আমরা নিয়েছি, যাতে করে সমস্ত জায়গা আমরা কাভার করতে পারি। তো সুতরাং এই ধরনের যদি স্পেসিফিক কোনো অভিযোগ আমরা পাই, আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে থাকি এবং আমরা নিচ্ছি। তবে আপনার কাছে একটা প্রশ্ন আমার, যে এটা প্রাণঘাতী না, এই চিন্তা থেকেই কি এই পদক্ষেপটা, এই যে বাড়তি প্রচারণা বা এটা যে একটা ব্যাপক পর্যায়ে ছড়িয়ে যেতে পারে এবং এতে মানুষের এই ক্ষতিগুলো হতে পারে, সেই প্রচারটা হয়নি? না, আমার কাছে আমি তো শুরুতে ওটা বললাম যে আসলে ওই চিন্তা থেকে, আপনি যেটা বলছেন যে ওই চিন্তা থেকে স্বাস্থ্য বিভাগ শুরুতে এটাকে গুরুত্ব দেয়নি। শুরুতে তারা এটা ওইভাবেই একটা, যে এটা যেহেতু মানুষ মারা যাবে না, সুতরাং এটা নিয়ে অত ওরিড হওয়ার মতো কিছু নেই, আর এত ব্যাপকতা হবে, এত বিস্তৃত হবে, এটা আসলে তারা আগে ধারণা করতে পারেননি। কিন্তু সাধারণ মানুষের ধারণা না করা সম্ভব বা যুক্তি আছে, কিন্তু যারা বিশেষজ্ঞ, যারা অথরিটি, তাদের তো আরো দূরদর্শী চিন্তা ভাবনা থাকবে, তাদের তো এটি আগেই ভাবা উচিত ছিল এবং সেই অনুযায়ী পদক্ষেপটা নেওয়া উচিত ছিল। আমি এখানে দুজনের কথা শুনে আমার কাছে একটা জিনিস খুবই ইয়ে লাগছে, যে সচেতনতা অবশ্যই প্রত্যেকটা মানুষ, আমিও একটু আগে বললাম যে আমাদের সবাইকে সমষ্টিগতভাবে সচেতন হতে হবে। যার যার ঘরের নিজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ঠিকই আছে, শুধুমাত্র পাড়া প্রতিবেশী মানে আশপাশ না, সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কিন্তু যদি মশার স্প্রে বাইরে যদি সিটি কর্পোরেশন প্রপারলি মশার স্প্রে করে, আর ঘরে এমন কোনো ঘর নাই যেখানে এই সমাজে এই সময়ে মানুষ কয়েল কিংবা অন্য স্প্রে ইউজ না করে, হ্যান্ড স্প্রে ইউজ করে না, এরকম কোনো ঘর বোধহয় ঢাকায় কেন গ্রামেও পাওয়া যাবে না। বাংলাদেশে 200-র বেশি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মধ্যে এমন কোন প্রতিষ্ঠান নাই, দু একটা হয়তো হতে পারে, আমি জানি না, কিন্তু আমার ধারণা মতে, আমি যতটুকু কাগজপত্র দেখেছি, যারা নাই, যে প্রতিটা কোম্পানি 5টা 10টা 20টা আইটেমের মশার কয়েল এবং স্প্রে তারা বাজারজাত করছে। এমন কোন দোকান নাই যেখানে আপনি গেলে ব্র্যান্ডের পর ব্র্যান্ড তার মশার স্প্রে কিংবা কয়েল না পাবেন, ভুড়ি ভুড়ি। তো এইগুলা প্রতিদিন কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে। তার মানে আমি ব্যাপকতা বোঝা যায় এখান থেকে না, তার মানে আমি কি এটা ধারণা করতে পারি যে এগুলোর আসলে তাহলে মশা নিধন করতে পারছে না, তার মানে এগুলো অকার্যকর, তার মানে এগুলো ভেজাল কিংবা নকল, বা কিন্তু নকল আমি কিভাবে বলবো? এগুলার তো কীটতত্ত্ব বিভাগ এইগুলোর পারমিশন দেয় আবার কৃষি অধিদপ্তর থেকে। তো তাইলে এটি কি আসলে মানসম্পন্ন না, কাজ করছে না? আবার যদি আমি স্যারের কথা অনুযায়ী বলি যে এডিস মশার জন্য কোন কীটনাশক ব্যবহার হবে, অন্য মশার জন্য কোন কীটনাশক ব্যবহার হবে, সেটি যদি তারা বুঝে থাকেন, তাইলে যারা মশার কয়েল নিয়ে বাণিজ্য করেন, মশার স্প্রে নিয়ে বাণিজ্য করেন, সেগুলো প্রপারলি মানা হচ্ছে কিনা সেটি দেখবে। স্বাস্থ্য বিভাগের দায়িত্ব নাকি মানুষ, আমি টাকা দিয়ে স্প্রে কিনছি, টাকাও দিচ্ছি, স্প্রে করে আমার শ্বাসের সমস্যা হচ্ছে, শ্বাসতন্ত্রের সমস্যা হচ্ছে, রোগে আক্রান্ত হচ্ছে, ওদিকে মশার কামড় খেয়েও চিকুনগুনিয়াও বাঁধাবো, তাহলে এর দায়িত্ব কার? রাষ্ট্রের না? সিটি কর্পোরেশন যে স্প্রে গুলো করছে, বহু আগে থেকে অভিযোগ আছে যে সেগুলো স্প্রে যতটুকু করে, কিভাবে করে, কোন পর্যায়ে করে, সেটির অভিযোগ তো আমরা শুনলামই, কিন্তু যতটুকু করে সেই কীটনাশক মানসম্পন্ন কিনে সেটি নিয়ে তো প্রশ্ন আছে। এর আগে সিটি কর্পোরেশনের 2 সিটি কর্পোরেশনে একীভূত হওয়ার আগের বছরেই ব্যাপক আলোচিত বিষয় ছিল 90টি ড্রামের মধ্যে পানি পাওয়া গেছে। তার মানে কি সিটি কর্পোরেশন যে স্প্রে গুলো করে সেটি আসলে
কার্যকর কিনা, যদি কার্যকর হয় তাহলে মশা সেই হারে কমছে কিনা, এটি কি কোনো গবেষণা আজকে পর্যন্ত সিটি কর্পোরেশন করেছেন নাকি স্বাস্থ্য বিভাগ করেছে? আমি কিছুদিন আগে বলেছিলাম যে স্বাস্থ্য বিভাগ শুধু সিটি কর্পোরেশনের উপরে দায় চাপিয়ে খালাস হবে, সেটিও তো কাম্য না। কারণ স্বাস্থ্য বিভাগ নিজেরাও কোন দাতা সংস্থার মাধ্যমে তারা যেমন ম্যালেরিয়ার জন্য পাহাড়ি অঞ্চলে মশা নিধনে কাজ করছে, তারা কালাজ্বরের জন্য নিজেরা স্প্রে করছে। আমি আবার রিপিট করছি, স্বাস্থ্য বিভাগ শুধু সিটি কর্পোরেশনের দিকে তাকিয়ে না, তারা কিন্তু ম্যালেরিয়া এবং কালাজ্বরের জন্য নিজেদের উদ্যোগে ওষুধ কিনে, কীটনাশক কিনে স্প্রে করছে। তাহলে চিকনগুনিয়ার সময় তারা কেন এই উদ্যোগটি নিতে পারছেন না? তারা কেন সিটি কর্পোরেশনের উপরে দায় চাপিয়ে নিজেরা শুধু মানুষকে অ্যাওয়ার করার জন্যই বসে আছেন? তাহলে আমার কাছে মনে হয়, একটু আগে আমি শুরুতে যেটা বললাম যে সমন্বয়ের জায়গাটাও এই চিকনগুনিয়াকে দুর্যোগ হিসেবে ধরে যেভাবে এগিয়ে যাওয়া দরকার, কোথায় যেন একটু গোলমেলে একটা অবস্থা। শেষ পর্যায়ে আছি স্যার এখন। হ্যাঁ, মানে এইখানে যে জিনিসগুলো বেরিয়ে আসলো আমাদের কথায়, যেটা সবকিছু মিলে, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন সচেতনতা, পরিষ্কার রাখতে হবে, সবকিছুই হবে। এখন বাইরে ময়লা জমে আছে, প্রতি ওয়াশার সব ময়লা উপরে ফেলে দিচ্ছে নিচে ওই জায়গায়, তারপরে এটা দিয়ে বৃষ্টি চলছে, বৃষ্টি চলার পরে এখানে পানি থেমে যাচ্ছে, স্তবের অবস্থায় হচ্ছে, তারপরে যদি স্প্রেটা ঠিক মতো হচ্ছে কিনা, উনি বললেন ওষুধ কোম্পানির ইয়েগুলো আসলে মশা মরে কিনা, এই সবকিছু মিলিয়ে দায় দায়িত্বগুলা কিন্তু স্বাস্থ্য বিভাগের দিকে চলে যায়। হ্যাঁ, স্বাস্থ্য বিভাগ কি প্রপারলি এই জিনিসগুলো দেখে? না, অবশ্যই দেখে। শোনেন, স্বাস্থ্য বিভাগ যথেষ্ট গুরুত্ব দেয়, কিন্তু আপনি জানেন যে লিমিটেশন আছে, আমাদের কিছু এরিয়া ভাগ করা আছে কারা কোথায় কাজ করবে। যেমন ধরেন আমাদের যেগুলো রুরাল এরিয়া আছে, আমাদের গ্রাম অঞ্চল যেগুলো আছে, সেখানে কিন্তু আমরাই, উনি যেটা বলছেন মারুফ, সত্যি যে আমরাই করি। কিন্তু সাধারণত সিটি কর্পোরেশন যেগুলো পৌরসভা আছে, মিউনিসিপ্যালিটি আছে, সেখানে কিন্তু আপনি খেয়াল রাখেন যে এটা সাধারণত সিটি কর্পোরেশন করে। আর স্বাস্থ্য বিভাগ গুরুত্ব দেয় না তা তো নয়, আমাদের মন্ত্রী মহোদয় থেকে শুরু করে আমাদের সচিব মহোদয়, না উনি গুরুত্ব দিয়েছেন গতকাল, তার আগে পর্যন্ত উনি কথাগুলো বলেন, শেষ পর্যায়ে অনেকটা এগিয়ে আসার পরে ওই যে আপনি বললেন যে কাপ এখানে চলে গেছে, তারপরে আপনি বলছেন তারপরে তো উপরে উঠবে, তারপরে নিচের দিকে নামবে। সেটা কিন্তু আসলে ধরেন, আসলে আমরা যারা প্রস্তুতিটা ছিল না, শুরু হওয়ার পরে তৎপরতা শুরু, এই দায়িত্বটা আসলে ধরেন, এটা তো আর মন্ত্রী মহোদয়ের টেকনিক্যাল পারসন না, ওনাকে জানাবে হলো আমরা যারা টেকনিক্যাল পারসন আছি তারা। আমরা কিন্তু পুরো মন্ত্রণালয়ের যে সেটাই বলতেছি যে আসলে ওনাদের উদ্যোগ নেই আমি তা বলবো না, কারণ আমি তো নিজে দেখছি যে ওনারা ধরেন এই যে প্রায় এত হাজার শিক্ষার্থীকে যে নামায় এটা ঢাকায় এই জনসচেতনতা করলো একটা, মানে ধরে আন্দোলনের মতো একটা মানুষের মনে করা, এটাও তো কম কথা না। আর ধরেন কিছু লিমিটেশনও তো থাকে, হঠাৎ করে অনেক কিছু করা যায় না, এটাও ঠিক। আবার এটা টেকনিক্যাল দিকটাও আছে, যে সায়েন্টিফিক দিকটাও আছে, এটা বুঝতে হয় অনেক সময় যে আসলে কি করলে এটা ঠিক মতো কাজ করবে। সত্যিকার অর্থে যেমন ধরেন আমাদের এন্টোমোলজিস্ট বা আমাদের যেটা কীটতত্ত্ববিদ বলি, এটার সংখ্যা আমাদের খুবই নগণ্য, মাত্র 7-8 জন আছে আমাদের স্বাস্থ্য বিভাগে, এবং আইডিসিআর এ মাত্র 1 জন। আগে যেখানে একটা বিরাট ডিপার্টমেন্ট ছিল, নিপসামে ডিপার্টমেন্ট ছিল, এটা সারা দুনিয়াতেই এইখানে কেউ আসতে চায় না, কীটতত্ত্ববিদ হইতে চায় না। কিন্তু আসলে ওনাদের জ্ঞান ছাড়া, ওনাদের এক্সপার্টাইজ ছাড়া আপনি কীট দমন করতে পারেন না। আপনি নিজে যদি মানে পরিকল্পিতভাবে আমরা যদি না আগাই, তাহলে আসলে এই মশা নিয়ন্ত্রণ করা যাবে না। সেখানে কীটতত্ত্ববিদদের অবশ্যই ভূমিকা আছে, এবং সেই ভূমিকাটা পালন করাইতে হবে। আমাদের সিটি কর্পোরেশনে আমি জানি না, হয়তো ওনাদেরও কীটতত্ত্ববিদ নিয়োগ দেওয়া উচিত। আমাদের হেলথেরও অনেক পদ খালি, কীটতত্ত্ববিদ নিয়োগ দেওয়া উচিত। এবং এগুলো নিয়ে সার্ভে করা, যেটা মারুফ বলেছেন, আসলেই প্রত্যেক বছর আমাদের ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসেই সার্ভে শুরু করা উচিত। আমরা তাহলে সম্ভাব্য কতটুকু প্রকোপ হতে পারে তার একটা আগাম ধারণা পেতে পারি, এবং সেই অনুযায়ী আমরা মশক নিয়ন্ত্রণ থেকে শুরু করে আমাদের এই চিকিৎসা এর জন্য কি হওয়া উচিত, এর জন্য গাইডলাইন, চিকিৎসকদেরকে সচেতন করা, হাসপাতাল রেডি করা, এই সবগুলো আগাম প্রস্তুতি নিতে পারি। আমি জানি না এবারে এটাতে আমরা আর কতটুকু ভুগবো, হয়তোবা বেশি বৃষ্টিপাত হলে যদি এর ইয়েটা কমে যায়, আমাদের ঘনত্ব মশার কমে যায়, তাহলে হয়তো আর খুব বেশি হবে না। কিন্তু এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে যে আগামী বছরগুলোতে আমরা যেন আগে থেকেই এ সম্বন্ধে একটা মানে প্রজেকশন করতে পারি কীরকম হতে পারে, এবং সেই অনুযায়ী মশক নিয়ন্ত্রণ থেকে শুরু করে অন্যান্য যে কার্যক্রমগুলো আছে আমাদের সবগুলোই যেন আমরা প্রস্তুতি নিতে পারি, যাতে এবারের মতো আমরা এরকম একটা অপ্রস্তুত অবস্থায় না পড়ি,
শেষ পর্যায়ে যদি আপনাকে 1 মিনিটের মধ্যে বলতে বলা হয় যে আপনি কি আশ্বাসটা দিবেন দক্ষিণ সিটি না, কর্পোরেশন? আমরা যে বিষয়টি এখানে আসছে, মারুফ সাহেব বলছিলেন আসলে আমাদের যত এক্সপার্ট আছে যে কীটতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ গবেষণা কেন্দ্র, তার প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, উদ্ভিদ আমাদের কৃষি দপ্তরের প্রতিনিধি, এদের মাধ্যমেই কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে এটা ইউজ করা হয় এবং এটা সহনীয় পর্যায়ে যাতে পরিবেশ সম্মতভাবে এটা ইউজ করা হয়। এখন ওখানে গিয়ে যেমন 10 লিটার পানির সঙ্গে 2 সিসি ঔষধ মেলানো হয়। এখন মানুষের পারসেপশন এরকম হতে পারে যে তাহলে পুরোটাই বোধহয় পানি স্প্রে করা হয়েছে, সেরকম একটা বিষয় আছে। আবার যেমন আমরা অ্যাডাল্টিসাইডটা যদি ওর মধ্যে পানি মিক্স করা হয় ওটা ধোয়াই হবে না, এটা কিন্তু একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। তো যাই হোক, তারপরও এটার মধ্যে তো অসাধু কিছু লোকজন থাকতেই পারে, কিন্তু সেটা আমরা নিয়ন্ত্রণের মধ্যেই আনি এবং আমরা নিয়ন্ত্রণ করি। তো এই বিষয়টি যে বেশি সচেতনতার সৃষ্টির জন্য যেটি যে দরকার, যে এই অপরিকল্পিত নগরায়ন যেভাবে হচ্ছে, এর সঙ্গে কিন্তু শুধু সিটি কর্পোরেশনও না, এই নগরায়নের সঙ্গে কিন্তু অনেকগুলো সংস্থা জড়িত, তাদেরকেও এগিয়ে আসতে হবে। যেটি এই যে ডাক্তার সাহেব যেটা বলছিলেন যে 2টা বাড়ির মধ্যে যাওয়ার কোনো সুযোগ নাই, তাহলে সেই কাজটি কে দেখবে, যে কতটুকু রাস্তা জায়গা ছেড়ে তাকে বিল্ডিং করতে হবে, পাশাপাশি ওই বিল্ডিং এর অবস্থাটা কি, অকুপেন্সিটা কে দিচ্ছে, সে বিষয়টিও দেখার ব্যাপার আছে। তো আমরা যেটা করছি যে এই চিকুনগুনিয়ার ব্যাপারে কিন্তু আমাদের সরকারের যে প্রতিষ্ঠান রয়েছে, কীটতত্ত্ব এবং রোগ নিয়ন্ত্রণ গবেষণা কেন্দ্র, তাদের সাথে আমাদের সমন্বয় থাকে এবং তাদের পরামর্শ নিয়েই আমরা এই কাজগুলো করে থাকি, এই মশা নিয়ন্ত্রণের কাজ। এবং তার সঙ্গে চিকুনগুনিয়া যখনই আমরা যে জেনেছি, সাথে সাথে কিন্তু আমরা এই যারা এ বিষয়ে বিশেষজ্ঞ তাদের সঙ্গে আমরা পরামর্শ করেছি এবং সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। তারা যেটি বলেছেন যে এটি একমাত্র নিয়ন্ত্রণের পথই হলো যে মানুষকে সম্পৃক্ত করা, সচেতন করা, এবং সেই কাজটি করার জন্য কিন্তু আমাদের প্রতিটি ওয়ার্ড পর্যায়ে আমাদের কাউন্সিলর আছে, আমাদের একদম কর্মী বাহিনী রয়েছে, তাদের নিয়ে কিন্তু আমরা ব্যাপকভাবে কাজ চালিয়ে যাচ্ছি। আমরা আশা করি যে সকল জনগোষ্ঠী, এই নাগরিকরা যদি সচেতনভাবে এগিয়ে আসেন তাহলে এটা নিয়ন্ত্রণ করা অবশ্যই সম্ভব। আমাদের সময় শেষ হয়ে গেছে, আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।